তুমি অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে নিজের জীবন কাটাচ্ছ, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, প্রেমিকার সাথে ভালো সময় কাটাচ্ছ, সবকিছু খুব স্বাভাবিকভাবেই চলছে। হঠাৎ একদিন পুলিশ তোমাকে রেপ অ্যান্ড মার্ডার কেসে অ্যারেস্ট করলো। কিছু না করা সত্ত্বেও সকল প্রমাণ তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে। তুমি বুঝতেও পারছো না কে তোমাকে ফাঁসাচ্ছে আর কেনই বা ফাঁসাচ্ছে। ভাবতে পারছো ব্যাপারটা কত ভয়ানক? আজকে আমরা এমনই একটা গল্পের উপর নির্মিত চলমান কোরিয়ান ড্রামা দি ম্যানিপুলেটেড দেখতে চলেছি। চলমান এই ড্রামার টোটাল 12টা এপিসোডের মধ্যে 6টা এপিসোড রিলিজ হয়েছে। সো পার্ট 1-এ আমরা 6টা এপিসোডের গল্প দেখব। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি দি ম্যানিপুলেটেড কোরিয়ান ড্রামা পার্ট 1 এক্সপ্লেইন। শুরুতেই আমরা একটা হাই ভোল্টেজ কার অ্যান্ড বাইক চেজ দেখতে পাই। বাইকে আছে আমাদের এই গল্পের হিরো পার্ক তাইজুং। তবে গাড়িতে কে আছে সেটা এখন আমাদের অজানা। তাইজুং বলে, যদি আমি মারাও যাই তবুও আমি তোমাকে টেনে হিসড়ে জাহান্নামে নামিয়ে আনবো। এখানে কি হচ্ছে সেটা হয়তো আমরা গল্পের শেষ দিকে জানতে পারবো। এরপর শুরু হয় মূল গল্প। আমরা এই গল্পের হিরো পার্ক তাইজুং এর সাথে পরিচিত হই। তাইজুং একজন হার্ডওয়ার্কিং ডেলিভারি ম্যান। দিনরাত সে অনেক পরিশ্রম করে। তাইজুং এর একটা ছোট ভাই আছে যার নাম পার্ক তাইজিন। তাইজিনের পড়ালেখার খরচ চালানোর জন্যই তাইজুং এত কঠোর পরিশ্রম করছে। তাইজুং একটা ডেলিভারি কমপ্লিট করে আরও একটা ডেলিভারি রিসিভ করতে আসে। তখন অন্য একজন ডেলিভারি ম্যানের সাথে ভুলবশত একটা বড় লোকের বেটির সাথে ধাক্কা লাগে। তাইজুং এসে তাকে বলে ওইদিকে অনেক জ্যাম। তারা দুই বন্ধু কথা বলছিল। তখন বড় লোকের বেটি এসে তার সাথে ধাক্কা লাগা সেই ডেলিভারি ম্যানের হাত থেকে পার্সেল করা খাবার ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। তবে এটা ছিল তাইজুংয়ের পার্সেল। রেগে গিয়ে তাইজুং পড়ে যাওয়া পার্সেলটা নিয়ে গাড়িটার পিছু করতে শুরু করে। এখানে তাদের মধ্যে দারুণ একটা চেজ হয়। অবশেষে তাইজুং গাড়িটাকে আটকে ফেলে। পার্সেলটা গাড়ির মধ্যে দিয়ে বলে, তোমরা তো এই খাবারটার জন্য পেমেন্ট করনি। রাস্তার মাঝে এসব দেখে সবাই তাকিয়েছিল। তাই অপমান থেকে বাঁচার জন্য বড়লোকের বেটি তার বয়ফ্রেন্ডকে খাবারের টাকা দিয়ে দিতে বলে। তাইজুং টাকা নিয়ে ফিরে আসে। এর থেকে আমরা বুঝতে পারি তাইজুং অনেক ভালো রাইডার। এরপর তাইজুং তার ছোট ভাই তাইজিনের সাথে দেখা করে। তাইজুং তাইজিনকে তার পড়ালেখার ব্যাপারে জিজ্ঞেস করে। তাইজিন বলে, আমাদের দোকানের এখন কি অবস্থা? আমরা জানতে পারি তাইজুং একটা নার্সারি শপ খোলার প্রস্তুতি নিচ্ছে। তাইজুং তাইজিনকে দোকানের কিছু ছবি দেখায়। তাইজিনকে বিদায় দিয়ে বাড়ি এসে আবারও প্লান্টের কাজ করতে শুরু করে। তাইজুংয়ের বন্ধুরা মিলে নার্সারিটাকে সুন্দরভাবে সাজায়। কাজ শেষে সবাই চলে গেলে তাইজুংয়ের গার্লফ্রেন্ড সুজি তাইজুংয়ের সাথেই থেকে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে সুজির জন্য ব্রেকফাস্ট বানিয়ে তাইজুং আবারও ডেলিভারি কাজ করতে বের হয়ে যায়। একটা বিল্ডিংয়ে ডেলিভারি দিয়ে ফেরার সময় তাইজুং সিঁড়িতে একটা আধমরা গাছ দেখতে পায়। গাছের প্রতি টান থাকায় তাইজুং গাছটাকে রোদ থেকে সরিয়ে একপাশে রেখে দেয়, কারণ এই ধরনের গাছ বেশি রোদ সহ্য করতে পারে না। সাথে গাছের মালিকের জন্য একটা নোটে গাছের যত্ন নেওয়ার জন্য কিছু টিপস লিখে দেয়। বিল্ডিং থেকে বের হয়ে যাওয়ার সময় সে একজন বৃদ্ধা মহিলাকে একটা বড় সুটকেস নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। বৃদ্ধা সাহায্য চাইলে তাইজুং তাকে সাহায্য করে। সারাদিন ডেলিভারি কাজ শেষে একটা জায়গায় বসে খাবার খাওয়ার সময় পাশেই তাইজুং একটা মোবাইল দেখতে পায়। মোবাইলে আসা কল রিসিভ করলে একটা মেয়ে বলে মোবাইলটা সে হারিয়ে ফেলেছে। সে তাইজুংকে মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। তাইজুং বলে, মোবাইলটা আমি একটা দোকানে রেখে দিব, সেখান থেকে এসে নিয়ে নিও। মেয়েটা বলে যদি তাইজুং তার বলা লোকেশনে গিয়ে মোবাইলটা দিয়ে আসে তাহলে সে তাইজুংকে কোরিয়ান 3 লাখ ওন দিবে। এতগুলো টাকার কথা শুনে তাইজুং রাজি হয়ে যায়। কল রেখে স্টোরের ভিতরে গিয়ে হাতে থাকা খাবারের প্যাকেট ডাস্টবিনে ফেলে। এরপর বাইক নিয়ে মেয়েটা দেওয়া লোকেশনে রওনা দেয়। একটা টানেলের সামনে এসে মেয়েটাকে কল দিলে মেয়েটা টানেলের ভিতরে একটা বক্সে মোবাইলটা রেখে দিতে বলে। বক্সে মোবাইল রাখতে গিয়ে তাইজুং একটা খাম খুঁজে পায় যাতে 3 লাখ ওন আছে। টাকা নিয়ে বাইকের কাছে ফিরে আসলে হঠাৎ করেই সেখানে থাকে একটা ট্রাক স্টার্ট হয়ে টানেলের ভিতরে চলে যায়। তাইজুং বাইক নিয়ে ভালোই ভালোই সেখান থেকে ফিরে আসে। এরপর আমরা দেখতে পাই তাইজুং আর তাইজিন তাদের মায়ের মৃত্যুবার্ষিকী পালন করছে। অর্থাৎ তাইজুং আর তাইজিন ছাড়া তাদের পরিবারে আর কেউ নেই। এরপর একদিন তাইজুং নার্সারিতে প্লান্ট নিয়ে কাজ করছিল। পিকচার তুলে সুজিকে দেখাচ্ছিল। তখনই হঠাৎ লুকিয়ে লুকিয়ে দুজন পুলিশ অফিসার এসে তাইজুংকে রেপ অ্যান্ড মার্ডার কেসে অ্যারেস্ট করে। তাইজুংকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়। দেখতে দেখতেই এটা একটা বড় নিউজে পরিণত হয়ে যায়। নিউজে বলা হয় হান রিভারের কাছে থাকা টানেলের মধ্যে 20 বছরের একটা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে পার্ক তাইজুং মেয়েটাকে রেপ করে মার্ডার করেছে। অফিসাররা মার্ডার হওয়া মেয়েটার ছবি দেখিয়ে তাইজুংকে জিজ্ঞাসাবাদ করে। তাইজুং বলে, আমি তো এই মেয়েটাকে চিনিও না, এর আগে কখনো দেখিও নি। আমি কিভাবে একে হত্যা করতে পারি? তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি মার্ডার করিনি। আমাকে অন্তত আমার মোবাইলটা দাও, আমি আমার একজন বন্ধুকে আমার দোকানটা দেখে রাখতে বলবো, নয়তো গাছগুলো মারা যাবে। পুলিশ তাইজুংয়ের কথায় পাত্তা না দিয়ে তাইজুংয়ের বডি থেকে কিছু স্যাম্পল নেয়। এরপর তাইজুংয়ের বন্ধুরা তাইজুংয়ের সাথে দেখা করতে আসে। তাইজুং বলে, তোমরা আমার নার্সারিটা দেখে রেখো, কয়েকদিনের মধ্যেই আমি ফিরে আসব।
বন্ধুরা বলে তোমার পার্সোনাল ইনফরমেশন লিক হয়ে গেছে, মানুষ তোমার উপর ক্ষিপ্ত হয়ে নার্সারিতে ভাঙচুর করেছে, এছাড়াও অনেক আজে বাজে লেখা লিখে গেছে। পরদিন সুজি, তাইজিন আর বন্ধুরা মিলে তাইজুংয়ের কেস লড়ার জন্য একজন লয়ার ঠিক করে। সুজি তাইজুংয়ের সাথে দেখা করে বলে, আমি জানি তুমি এমন কিছু করতে পারো না, আমি তোমার জন্য লড়াই করব, আমরা যে করেই হোক তোমাকে নির্দোষ প্রমাণ করব, তুমিও হার মেনো না। লয়ার বলে, যদি কোর্টে প্রমাণ করা যায় মার্ডার হওয়ার সময় তাইজুং অন্য কোনো জায়গায় ব্যস্ত ছিল, তাহলে তাইজুংকে নির্দোষ প্রমাণ করা যাবে। এই কথা অনুযায়ী তারা প্রমাণ জোগাড় করতে শুরু করে। ডেলিভারি ম্যান হওয়ায় তাইজুং কখন কোথায় গিয়েছিল সবকিছুর অফিসিয়াল রেকর্ড আছে। তারা মার্ডারের দিন তাইজুং কোথায় কোথায় ডেলিভারি দিয়েছিল সেই সবগুলো রিসিট জোগাড় করে। লয়ার বলে, এর মাধ্যমে খুব সহজেই তাইজুংকে নির্দোষ প্রমাণ করা যাবে। পরদিন কোর্টে সুজি, তাইজিন আর বন্ধুরা তাইজুংকে সাপোর্ট জানানোর জন্য আসে। লয়ার রিসিটগুলো দেখিয়ে বলে, মার্ডারের দিন তাইজুং ডেলিভারির কাজে ব্যস্ত ছিল, তাই তাইজুংয়ের পক্ষে মার্ডার করে বডি ডিসপোজ করা কোনোভাবেই সম্ভব না। তাইজুং কোনো জায়গাতেই এত বেশি সময় নষ্ট করেনি। প্রমাণ উল্লেখ করার পর প্রসিকিউটর বলে, আমি মানছি তাইজুং অনেক হার্ড ওয়ার্ক করে, সারাদিনই সে ব্যস্ত থাকে, আমিও চাই তাইজুং নির্দোষ প্রমাণ হোক। তবে আমার কিছু প্রশ্ন আছে। রেকর্ড অনুযায়ী তাইজুং ভিকটিমের বিল্ডিংয়ে ডেলিভারি দিতে গিয়েছিল। একই শহরে থাকায় ভিকটিমের বিল্ডিংয়ে ডেলিভারি দেওয়া নর্মাল হতে পারে, তবে সমস্যা হচ্ছে তাইজুং বিল্ডিংয়ের ভিতরে 7 মিনিট কাটিয়েছিল। নর্মালি ডেলিভারি দিতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না। তাহলে তাইজুং এই 7 মিনিট কি করছিল? তাইজুংয়ের মনে পড়ে সেদিন সে সিঁড়িতে একটা আধমরা গাছ দেখে থেমে গিয়েছিল। তাইজুং বলে, আমি সিঁড়িতে একটা গাছ দেখে সেটাকে রোদ থেকে সরিয়ে ছায়ায় রেখেছিলাম, গাছের মালিকের জন্য একটা নোটও লিখে দিয়েছিলাম, তাই একটু বেশি সময় লেগেছে। এরপর প্রসিকিউটর একটা ফুটেজ দেখায় যেখানে তাইজুং একটা বড় সুটকেস টেনে নিয়ে যাচ্ছে। তাইজুং জানায় সে একজন বৃদ্ধা মহিলাকে সাহায্য করেছিল। প্রসিকিউটর বলে, এটা খুবই অদ্ভুত, কারণ একই ধরনের একটা সুটকেস বডির পাশে পাওয়া গিয়েছিল। সব প্রমাণ বিরুদ্ধে চলে যাচ্ছে দেখে তাইজুংয়ের মাথা ঘুরতে শুরু করে। প্রসিকিউটর বলে, ভিকটিমের মোবাইল তোমার হাতে দেখা গেছে, ভিকটিমের মোবাইল তোমার কাছে কিভাবে আসলো? তাইজুং জানায় কিভাবে সে মোবাইল খুঁজে পেয়েছিল, এরপর ডেলিভারি দিয়ে 3 লাখ ওউন পেয়েছিল। প্রসিকিউটর বলে, ভিকটিম তো আগেই মারা গিয়েছিল, তাহলে তুমি মোবাইলটা কাকে ফিরিয়ে দিলে? আর তুমি যে টানেলে গিয়েছিলে সেখান থেকে মাত্র 40 মিটারের দূরত্বেই ভিকটিমের বডি পাওয়া গেছে। তাইজুং বলে, আমি তো কখনোই মেয়েটাকে দেখিনি, আমি তাকে চিনিও না। প্রসিকিউটর বলে, তুমি বলেছ তুমি মোবাইলটা ফিরিয়ে দিয়েছ, কিন্তু লোকেশন অনুযায়ী এর পরেও মোবাইলটা তোমার সাথেই ছিল। এছাড়াও মার্ডার স্পটে একটা ব্রেসলেট পাওয়া গেছে। সুজি আর তাইজুং একই ধরনের ব্রেসলেট পরতো। মার্ডার স্পটে যে ব্রেসলেটটা পাওয়া গেছে সেটা তাইজুংয়ের ব্রেসলেটের সাথে মিলে যাচ্ছে। এছাড়াও ভিকটিমের বডিতে তাইজুংয়ের স্পার্ম ফ্লুইড পাওয়া গেছে। এসব শুনে তাইজুংয়ের মাথা চক্কর দিতে শুরু করে, সে বুঝতে পারে না তার সাথে কি ঘটছে। প্রসিকিউটর আরও বলে, তাইজুং সিঁড়িতে থাকা যে গাছের কথা বলেছে বিল্ডিংয়ের কেউই এমন কোনো গাছ দেখেনি। তাইজুং চিৎকার করে বলতে থাকে, আমি নির্দোষ, আমি খুন করিনি। তবে সব প্রমাণই তাইজুংয়ের বিরুদ্ধে। পরদিন সুজি এসে জানায় লয়ার তাদের কেস ছেড়ে দিয়েছে। সুজি জিজ্ঞেস করে, তাইজুংয়ের ব্রেসলেটটা কোথায়? তাইজুং বলে, আমার হাতেই তো ছিল, কিন্তু কোথায় হারিয়ে গেল আমি মনে করতে পারছি না। সুজি তাইজুংয়ের দেওয়া ব্রেসলেটটা ফিরিয়ে দিয়ে তাইজুংকে ছেড়ে চলে যায়। তাইজুংকে জেলে নিয়ে যাওয়া হয়। খুবই ভীত হয়ে তাইজুং জেলে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তার সাজানো গোছানো সুন্দর জীবনটা কিভাবে এলোমেলো হয়ে গেল সে নিজেও বুঝতে পারছে না। জেলে নিয়ে তাইজুংকে অন্য কয়েদিদের সাথে গোসল করানো হয়, আরও কিছু প্রসিডিওর ফলো করে ছেড়ে দেওয়া হয়। পরদিন একজন লয়ার কিম তাইজুংয়ের সাথে দেখা করতে আসে। কিম বলে, আমি তেমন বড় কোনো লয়ার না, তবে তোমার কেসটা আমার নজর কেড়েছে। যেভাবে তোমার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে তাতে মনে হচ্ছে কেউ তোমাকে অনেক চালাকির সাথে ফ্রেম করেছে, মনে হচ্ছে তারা একটা স্ক্রিপ্ট ফলো করে তোমাকে ফাঁসিয়েছে। আমি তোমাকে সাহায্য করতে চাই। সবকিছু হারিয়ে একটু আশার আলো দেখে তাইজুং বলে, আমি কোনো অপরাধ করিনি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। কিম বলে, তুমি আমাকে এমন কিছু বলো যার মাধ্যমে তোমাকে নির্দোষ প্রমাণ করা যাবে, এমন কিছু যা তুমি ছাড়া অন্য কেউ জানে না। কিছুক্ষণ ভেবে তাইজুং বলে, আমি তো মার্ডার স্পটে কখনোই যাইনি, তাহলে আমার ব্রেসলেট সেখানে কিভাবে গেল? নিশ্চয়ই কেউ একজন আমার মতো একটা ব্রেসলেট বানিয়ে মার্ডার স্পটে ফেলে রেখেছিল। কিম বলে, তাহলে তোমার আসল ব্রেসলেটটা কোথায়? তাইজুংয়ের মনে পড়ে তার ব্রেসলেটটা তার ছোট ভাই তাইজিনের রুমে পড়ে গিয়েছিল। কিম তাইজুংয়ের থেকে তাইজিনের অ্যাড্রেস নিয়ে নেয়। কিম বলে, আমি তোমার ভাইয়ের সাথে দেখা করে ব্রেসলেটটা খুঁজে বের করব, এর মাধ্যমে তোমার কেস রিওপেন করব। তবে সেফটির জন্য তুমি কাউকে জানিও না যে আমি তোমার কেসে ইনভেস্টিগেশন করছি। তাইজুং কিমকে ধন্যবাদ জানায়। সেলে ফিরে যাওয়ার সময় কয়েকজন কয়েদি তাইজুংকে কয়েদিদের বস ডিউসুর কাছে নিয়ে যায়। ডিউসু জিজ্ঞেস করে, তোমার কত বছরের সাজা হয়েছে? তাইজুং জানায় তার যাবজ্জীবনের সাজা হয়েছে। ডিউসু বলে,
তুমি যা করেছো সেটা করে নিশ্চয়ই অনেক মজা পেয়েছো। তারা তাইজুংকে মারধর করে শাসিয়ে দেয়। ছেলে ফিরে আসলে দুর্বল পেয়ে সেলমেটও তার সাথে খারাপ ব্যবহার করে। এরপর খাবার খেতে গেলে দুজন কয়েদি এসে তাইজুংয়ের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে। তারা তাইজুংকে বলে ডিউক্সু অনেক পাওয়ারফুল, তার থেকে দূরে থাকাই ভালো। ডিউক্সু সবাইকে বলে সে তার বোনের রেপিসদেরকে হত্যা করে জেলে এসেছিল। আসলে এটা মিথ্যা। ডিউক্সু নিজেই এই জঘন্য কাজটা করেছিল, যা সে লুকাতে চায়। তারা তাইজুংয়ের সাথে বন্ধুত্ব করে তাইজুংকে ভুলিয়ে ভালিয়ে একটা কর্নারে নিয়ে আসে। সেখানে আগে থেকেই আরো দুইজন কয়েদি অপেক্ষা করছিল। তারা তাইজুংয়ের সাথে সেই জঘন্য কাজটাই করে, যা এই ধরনের জেলে নতুন কয়েদিদের সাথে ঘটে থাকে। পরদিন লয়ার কিম এসে জানায় সে যাওয়ার আগেই তাইজিন তার রুমে আত্মহত্যা করেছে। তাই এখন আর তার কিছুই করার নেই। একমাত্র ফ্যামিলি মেম্বার নিজের ছোট ভাইয়ের মৃত্যুর কথা শুনে তাইজুং পুরোপুরিভাবে ভেঙে পড়ে। তার জীবনে যা যা ভালো ছিল সেই সবকিছুই সে হারিয়ে ফেলেছে। ডিপ্রেসড হয়ে তাইজুং নিজেও আত্মহত্যা করার চেষ্টা করে। তখন তাইজিন তার কল্পনায় এসে বলে, তুমি তো অন্যদেরকে মানে গাছেদেরকে জীবন ফিরিয়ে দাও, তাহলে তুমি নিজে কেন মারা যেতে চাচ্ছ? এরপর প্রায় 1 বছর কেটে যায়। তাইজুং অনেকবার আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়। কোনো না কোনোভাবে সে বেঁচেই যায়। বন্ধুরা দেখা করতে আসলেও সে আর দেখা করতে যায় না। একদিন চার্চে গেলে চার্চের ফাদারের সহকারী কয়েদি ইয়েংসিক তাইজুংকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়। ইয়েংসিক অনেকদিন ধরেই তাইজুংকে এমন মন মরা দেখছে। ইয়েংসিক তাইজুংকে বেঁচে থাকার জন্য মোটিভেট করে, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের করতে বলে। এখানে বেঁচে থাকা কঠিন, কিন্তু আমাদেরকে বেঁচে থাকতেই হবে। তাইজুং কান্নায় ভেঙে পড়ে। এরপর থেকে তাইজুং ইয়েংসির দেওয়া বাইবেল পড়তে শুরু করে। ডিউক্সু যখন তখন তাইজুংকে ধরে নিয়ে পাঞ্চিং ব্যাগ বানিয়ে মারধর করে। মার খেয়ে ধীরে ধীরে সে স্ট্রং হতে শুরু করে। এরই সাথে নিজের রুমে ওয়ার্কআউট করে, ফাইটিং প্র্যাকটিস করে নিজেকে জেলে টিকিয়ে রাখার জন্য প্রস্তুত করে। এর পাশাপাশি জেলের একপাশে একটু খালি জায়গায় ফার্মিং করতে শুরু করে। অবশেষে তাইজুং জীবনের একটা লক্ষ্য খুঁজে পায়। সময়ের সাথে সাথে তাইজুং একজন স্ট্রং ফাইটারে পরিণত হয়। এখন আর তাইজুং কান্না করে না, বরং লড়াই করে। এভাবেই তাইজুং জেলে 5 বছর কাটিয়ে দেয়। তাইজুংয়ের এমন শান্ত স্বভাব দেখে অফিসার ইয়াং তাইজুংয়ের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে। অফিসার ইয়াং একটা গাছ দেখিয়ে বলে, এই গাছটা একজন আমাকে গিফট দিয়েছিল, কিন্তু এর পাতাগুলো মরে যাচ্ছে। আমার মনে হলো তুমি গাছটাকে সুস্থ করতে পারবে। তাইজুং বলে, এটা একটা সান লাভিং প্লান্ট, এটাকে ঘরের ভিতরে রাখলে মারা যাবে। আমার কাছে রেখে যাও, আমি এটাকে সুস্থ করে তোমাকে ফিরিয়ে দিব। এরপর ইয়েংসিক এসে মজা করে বলে, তাহলে তুমি অবশেষে গাছের ডাক্তার হয়ে গেলে। ইয়েংসিক তার হাত থেকে ক্রস ব্রেসলেট খুলে তাইজুংকে পরিয়ে দেয়। তাইজুং বলে, হঠাৎ করে তোমার কি হলো? ইয়েংসিক জানায় আজকে তার সাজার শেষ দিন, অর্থাৎ আজকে সে মুক্তি পেতে চলেছে। তাই সে ফাদারকে বলে তাইজুংকে চার্চের নতুন সহকারী বানিয়েছে। বের হয়ে যাওয়ার সময় তাইজুং আর ইয়েংসিক দুজনই ইমোশনাল হয়ে যায়। দীর্ঘ 5 বছরে তারা অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তাইজুং বলে, এতজনের মধ্যে তুমি আমার সাথে বন্ধুত্ব করলে কেন? ইয়েংশিন বলে, কারণ তুমিও আমার সাথে ভালো ব্যবহার করেছ। তারা একে অপরকে বিদায় জানানোর সময় অনেক ইমোশনাল হয়ে যায়। তাইজুং ইয়েংশিনকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। এর কিছু সময় পর তাইজুং জেলে নিজের মতোই একটা ইয়াং ছেলেকে দেখতে পায়। অন্যান্য কয়েদিরা ছেলেটাকে মারধর করছিল। কথা বলার জন্য তাইজুং ছেলেটাকে চার্চে ডেকে আনে। ইয়াংশিন যেভাবে তাকে বেঁচে থাকার জন্য মোটিভেশন দিয়েছিল, সেভাবেই তাইজুং ছেলেটাকে মোটিভেট করার চেষ্টা করে। এক পর্যায়ে ছেলেটা বলতে শুরু করে, আমি যদি সেদিন মোবাইলটা ফিরিয়ে দিতে না যেতাম, তাহলে আমাকে জেলে আসতে হতো না। তাইজুং বলে, তুমি কিসের কথা বলছো? ছেলেটা বলে, কেউ আমাকে এমন একটা অপরাধের জন্য ফাঁসিয়েছে যা আমি করিনি। আমাকে ফ্রেম করা হয়েছে। আমি হারিয়ে যাওয়া একটা মোবাইল খুঁজে পেয়েছিলাম। একটা মেয়ে বলেছিল যদি আমি মোবাইলটা তার বলা লোকেশনে ডেলিভারি করি, তাহলে আমাকে যথেষ্ট পরিমাণে টাকা দিবে। তারা মার্ডার স্পটে আমার ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পেয়েছে, যেখানে আমি কখনোই যাইনি। আমি ভেবেছিলাম আমার কাছে থাকা প্রমাণ আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য যথেষ্ট হবে। এরপর একজন লয়ার কিম আমার সাথে দেখা করে বলল সে আমার কেস রিওপেন করবে। আমি তাকে আমার মায়ের ব্যাপারে বলেছিলাম, আর আজকে সে এসে জানালো আমার মা আত্মহত্যা করে মারা গেছে। আমি নিশ্চিত যারা আমাকে ফাঁসিয়েছে লয়ার কিমও তাদের সাথে যুক্ত আছে। এসব শুনে তাইজুংয়ের মাথা আবারও ঘুরতে শুরু করে। ছেলেটা যা যা বলল সেই একই ঘটনা তো তার সাথেও ঘটেছিল। তার মানে এটা একটা চক্র, যারা তাকে এবং এই ছেলেটাকে ফাঁসিয়েছে। তাইজুং বুঝতে পারে এই ছেলেটার মাকে যেমন হত্যা করা হয়েছে, তেমনি তার ছোট ভাই তাইজেনকেও হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছিল। কিন্তু এই চক্রটা কারা চালাচ্ছে? ছেলে ফিরে গিয়ে কে এবং কেন তাকে ফাঁসালো, এসব ভাবতে ভাবতেই রাত কেটে যায়। পরদিন সকালে জানতে পারে গতকালকে সে ছেলেটা বাইবেলের পেজ মুখে দিয়ে দম আটকে আত্মহত্যা করেছে। তাইজুংয়ের মধ্যে প্রতিশোধের নেশা চেপে যায়। সে আবারও সেই লয়ার কিমের সাথে দেখা করে। কিম বলে, তোমার কি নতুন কোনো তথ্য মনে পড়েছে নাকি? দ্রুত বলো আমাকে।
তাইজুং বলে, আজকে সকালে একজন নতুন কয়েদি আত্মহত্যা করেছে, তুমি তাকে সাহায্য করার কথা বলেছিলে, এটা কি সত্যি? কিম বলে, হ্যাঁ আমি বলেছিলাম, শুনে খারাপ লাগলো সে মারা গেছে। তাইজুং বলে, তুমি তাকে তার মায়ের মৃত্যুর খবর জানিয়েছিলে? কিমের উপর আক্রমণ করে তাইজুং বলে, আমার ভাই আত্মহত্যা করেনি, তোমরা আমার ভাইকে হত্যা করেছ, আমাকে বলো এর পিছনে কে জড়িত আছে। কিম স্বীকার করে তারা তাইজুংকে ফ্রেম করে এই কেসে ফাঁসিয়েছে, তাইজিনকে সে নিজেই হত্যা করেছে। তাইজুং বলে, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কিম হাসতে হাসতে বলে, এখানে আটকে থেকে তুমি কিভাবে আমাকে হত্যা করবে? এর থেকে ভালো তুমি নিজে নিজেকে মেরে ফেলো। তাইজুং বলে, আমি প্রমিস করছি, কোনো না কোনোভাবে এখান থেকে বের হয়ে আমি তোমাকে হত্যা করবই। জেল থেকে বের হয়ে কিম কোনো একজনকে কল করে বলে, আমাদের তথ্য ফাঁস হয়ে গেছে, খুব দ্রুত ক্লেম করতে হবে, অর্থাৎ সিক্রেট জেনে যাওয়ায় এবার তারা তাইজুংকেও হত্যা করবে। এরপর তাইজুং চার্চের সহকারীর কাজ ছেড়ে দেয়, চার্চের টেবিল থেকে সে একটা প্যারেক খুলে নেয়। এরপর আমরা এই গল্পের আরও একটা মেইন ক্যারেক্টার আন ইয়োহানের সাথে পরিচিত হই। ইয়োহান এক্সক্লুসিভ সিকিউরিটি সার্ভিস কোম্পানির সিইও। অন্য একটা কোম্পানির চেয়ারম্যান ইয়োহানকে কল করে বলে তার ছেলে একটা মার্ডার করেছে, সে তার ছেলেকে যে করেই হোক বাঁচাতে চায়। ইয়োহান বলে তাকে অকশন থেকে একটা আর্ট পিস কিনে দিতে হবে। ছেলেকে বাঁচানোর জন্য চেয়ারম্যান অকশনে গিয়ে সেই আর্ট পিসটার জন্য বিড করতে শুরু করে। অন্যদিকে অনলাইনে বিড করে ইয়োহান নিজেই সেই আর্ট পিসটার দাম বাড়াতে থাকে। এভাবে বাড়তে বাড়তে আর্ট পিসটার দাম হয়ে যায় 6 বিলিয়ন। অবশেষে চেয়ারম্যান তার সর্বোচ্চ দাম 6.5 বিলিয়ন দিয়ে আর্ট পিসটা কিনে নেয়। ইয়োহান বলে, এত অল্পতেই তোমার লিমিট শেষ করে ফেললে, এতে কোনো মজাই হলো না। চেয়ারম্যান আর্ট পিসটা ইয়োহানকে পাঠিয়ে দেয়। এর কিছুদিন পর ইয়োহান চেয়ারম্যানকে বলে, চেয়ারম্যানের ছেলের জায়গায় যে ইনোসেন্ট ছেলেটাকে এই কেসে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে, সে বাইবেলের পেজ দিয়ে দম আটকে মারা গেছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি তাইজুং এবং জেলে মারা যাওয়া সেই ছেলেটাকে যে চক্র ফাঁসিয়েছে, ইয়োহানই হলো সেই চক্রের বস। এরপর আমরা সেই সিনটা দেখতে পাই যখন কিম একজনকে কল করে বলেছিল তাদের প্ল্যান ফাঁস হয়ে গেছে, খুব দ্রুত জেলে একজনকে হত্যা করতে হবে। কিম মূলত ইয়োহানকে কল করেই এই কথাগুলো বলেছিল। তার মানে কিম ইয়োহানের হয়ে কাজ করছে, তারা যাদেরকে ফাঁসায় তারা যাতে কোনো মতেই নির্দোষ প্রমাণ না হয়, সেই জন্যই কিম তাদেরকে সাহায্য করার ভান করে তাদের থেকে তথ্য জেনে নেয়, এরপর সেই তথ্যগুলো মুছে দেয়। কিমের কথায় ইয়োহান একজন ডাক্তারকে কল করে জেলে থাকা সেই কয়েদি মানে তাইজুংকে হত্যা করার অর্ডার দেয়। এখানে তোমরা মনে রেখো, ইয়োহান কিন্তু জানে না কিম তাকে তাইজুং এর কথা বলেছে, সে শুধু জানে একজন কয়েদি তাদের প্ল্যান জেনে গেছে, তাই তাকে হত্যা করতে হবে। অন্যদিকে জেলে অন্যান্য সময়ের মতোই ডিউকসু তাইজুংকে পাঞ্চিং ব্যাগ হয়ে মার খেতে বলে, কিন্তু তাইজুং তো আর আগের মতো নেই। এবার সে মার না খেয়ে একাই ডিউকসুর লোকেদের সাথে ফাইট করতে শুরু করে। আমরা দেখতে পাই তাইজুং এখন অনেক বেশি স্ট্রং এবং একজন ভালো ফাইটার হয়ে গেছে। সবাইকে মেরে তাইজুং ডিউকসুকে বলে, এখন থেকে আর আমার সাথে গ্যাঞ্জাম করতে এসো না। জেলের বাইরে চার্চের ফাদার ইয়েংশিনের সাথে দেখা করে বলে, হঠাৎ করেই তাইজুং কেমন যেন পরিবর্তন হয়ে গেছে, সে বাইবেলটাও ফিরিয়ে দিয়েছে। ইয়েংশিন বলে, তাইজুংয়ের কিছু হয়েছে নাকি? জেলে কয়েদিরা বলতে শুরু করে ডিউকসু একটা ভীতু, আজকে তাইজুং তার লোকেদেরকে তার সামনেই মেরেছে, ডিউকসু শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এসব শুনে ডিউকসু অনেক রেগে যায়। তখনই ডিউকসুর পুরাতন শত্রু গ্যাংজি আবারও জেলে ফিরে আসে। তাদের দুজনের মধ্যে চরম শত্রুতা। ডিউকসু গ্যাংজিকে দেখে একটা থাপ্পড় মারে। গ্যাংজি বলে, তুমি তো দেখছি আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছো। এরপর অফিসার ইয়াং এসে ডিউকসুকে জেলের ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়। ওয়ার্ডেন বলে, আমি শুনলাম একজন কয়েদি নাকি তোমাকে সবার সামনে বেইজ্জতি করেছে, এখন আপাতত কিছুদিন গ্যাঞ্জাম করো না। এমনিতেই জেলে আত্মহত্যার ঘটনা নিয়ে উপর থেকে চাপ এসেছে। নতুন কয়েদিদের মধ্যে দুজনকে আমি তোমার ছেলে সিট দিয়েছি, তো এখানে কেন সিট দিয়েছে সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। পরদিন ইয়েংশিন জেলে এসে তাইজুং এর সাথে দেখা করে। ইয়েংশিন বলে, ফাদার বলেছে তুমি নাকি বাইবেল ফিরিয়ে দিয়েছ, তাই তোমার সাথে দেখা করতে আসলাম। এখন তো দেখি তুমি ভালোই আছো। তাইজুং বলে, আমাকে তোমার বিশ্বাস করতেই হবে, আমি ইনোসেন্ট, খুব দ্রুত আমি জেল থেকে বের হয়ে যাব। অন্যদিকে ডিউকসু তার দলে জিয়ং নামের একজনকে বলে, ওয়ার্ডেনের জন্য আমি নিজে কিছু করতে পারছি না, আমার হয়ে তোমাকেই তাইজুংকে শাস্তি দিতে হবে। তাইজুং ইয়েংশিনকে দিয়ে জেলের একটা ম্যাপ আনিয়েছে, এবার সে পালানোর প্ল্যান করতে শুরু করে। এর মাঝে ডিউকসুর পাঠানো কয়েদি জিয়ং তাইজুংয়ের নতুন সেলমেট হয়ে আসে। গভীর রাতে তাইজুং ঘুমিয়ে পড়লে জিয়ং ছুরি নিয়ে হামলা করে দেয়, তবে তাইজুং জেগেছিল। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অনেকক্ষণ তাদের মারামারি চলে। পরদিন সকালে দেখা যায় তাইজুং জিয়ংকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। তাইজুং বুঝতে পারে জেল থেকে পালাতে হলে আগে ডিউকসুর একটা ব্যবস্থা করতে হবে। তাই তাইজুং খাবার খাওয়ার সময় ডিউকসুকে এসে বলে, তুমি সবাইকে বলে বেড়াও তোমার বোনের রেপিস্টদেরকে হত্যা করার কারণে তুমি জেলে এসেছ, আসলে সেই রেপিস্ট তুমি নিজেই ছিলে। এত জঘন্য কাজটা তুমি কি করে করতে পারলে?
এই কথা শুনে রেগে গিয়ে ডিউকসু তাইজুংকে মারতে শুরু করে। তাইজুং এবার প্রতিবাদ না করে মার খেতে থাকে। অফিসাররা এসে ডিউকসুকে টেজার মেরে আটকে ফেলে। অফিসার ইয়াং তো তাইজুংকে পছন্দ করত। তাইজুংকে মারার কারণে অফিসার ইয়াং ডিউকসুকে কিছুদিনের জন্য সলিটারি কনফাইনমেন্ট মানে একা একটা আলো বাতাসহীন রুমে আটকে রাখে। আর এটাই তাইজুংয়ের প্ল্যান ছিল। গাছের যত্ন নেওয়ার জন্য তাইজুং অফিসার ইয়াংকে কিছু জিনিস এনে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। অফিসার ইয়াং সেই জিনিসগুলো এনে দেয়। তাইজুং অফিসারের দেওয়া স্পঞ্জ একটা টবের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে টবটা নিয়ে স্টোর রুমে রেখে দেয়। রাতে তাইজুং জিয়ংকে বলে সেকেন্ড রাউন্ড শুরু করবে নাকি। জিয়ং বলে গতকাল মার খাওয়ার পর বস এখন তোমার উপর শুধু নজর রাখতে বলেছে। পরদিন তাইজুং জোন বিতে কাজ করা একজন কয়েদিকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেয়। অফিসাররা নতুন একজনকে জোন বিতে কাজ করার জন্য নিতে আসলে তাইজুং স্বেচ্ছায় জোন বিতে চলে যায়, কারণ তার প্ল্যান অনুযায়ী পালানোর রাস্তা জোন বিতে আছে। জোন বিতে স্টোররুমে গিয়ে টবে রাখা স্পঞ্জের মধ্যে স্টোররুমের চাবির ছাপ বানিয়ে নেয়। এরপর গাম দিয়ে চাবির আকৃতি তৈরি করে নার্সারিতে রেখে দেয়। মূলত এই জিনিসগুলো অফিসার ইয়াংই তাকে এনে দিয়েছিল। অন্যদিকে ইয়োহানের পাঠানো ডাক্তার কয়েদিদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য জেলে আসে। তার মানে সে কয়েদিদেরকে ভ্যাকসিন দেওয়ার নাম করে তাইজুংকে বিষের ইঞ্জেকশন দিয়ে হত্যা করবে। একে একে সবাই ভ্যাকসিন দিতে শুরু করে। তখন তাইজুং একটা গ্যারেজে কাজ করছিল। একজন অফিসার তাইজুংকে তার গাড়িটা ঠিক করে দিতে বলে। অফিসার বলে গাড়ির ইঞ্জিনে অনেক সাউন্ড হচ্ছে, ঠিক করে দিতে পারলে তোমাকে বার্গার খাওয়াবো, কাজ শেষে ভ্যাকসিন দিতে চলে যেও। অফিসার চলে গেলে তাইজুং গ্যারেজে গিয়ে স্টিলের পাত কেটে চাবি বানাতে শুরু করে। কিছুক্ষণ পর অফিসার তাইজুংয়ের জন্য খাবার নিয়ে আসলে দেখতে পায় তাইজুং গ্যারেজের ভিতরে কিছু একটা করছে। অফিসার সন্দেহ করে দৌড়ে গিয়ে দেখতে পায় তাইজুং গাড়িরই একটা পার্টস নিয়ে কাজ করছে। তাইজুং গাড়িটা ঠিক করে দেয়। বিনিময়ে অফিসার তাকে একটা বার্গারের প্যাকেট দেয়। যাওয়ার সময় অফিসার তাইজুংয়ের বডিতে মেটাল সার্চ করে, তবে কিছুই খুঁজে পায় না, কারণ তাইজুং চাবিগুলো খাবারের প্যাকেটে রেখেছিল। চাবি নিয়ে দ্রুত চলে যাওয়ার সময় গ্যাংজি তাইজুংকে আটকায়। গ্যাংজি বলে ডিউকসু আমাদের দুইজনেরই শত্রু, আমার সাথে হাত মিলাও, আমরা একসাথে ডিউকসুর বিপক্ষে ফাইট করব। তাইজুং গ্রুপে যুক্ত হতে মানা করে দেয়। গ্যাংজি বলে আরেকবার ভেবে জানিও, তুমি আমাদের পক্ষে না থাকা মানে আমাদের বিপক্ষে থাকা। সেখান থেকে কোনো মতে ফিরে এসে তাইজুং চাবিগুলোকে পকেটে রেখে দেয়। ইয়েংশেন বলেছিল জেলের ভিতরে এবং বাহিরে যে পরিমাণ সিকিউরিটি আছে তাতে কারোই জেল থেকে পালানো সম্ভব না। তবে তাইজুং কোনো দেয়াল টপকে বা সুড়ঙ্গ কেটে বের হবে না। তার প্ল্যান হচ্ছে সামনের গেট দিয়ে বের হওয়া, যা কখনো কেউ চিন্তাও করবে না। সেলে ফিরে আসলে একজন অফিসার বলে আগামীকাল একটা বড় ফাইট টুর্নামেন্ট আছে, আমি তোমার পক্ষে অনেক টাকা বাজি লাগিয়েছি, তোমাকে ফিট থাকতে হবে, তাই তোমার জায়গায় আমি অন্য একজনকে তোমার নাম দিয়ে ভ্যাকসিন নিতে পাঠিয়েছি। আমরা দেখতে পাই ইয়োহানের পাঠানো ডাক্তার সেই কয়েদিকে তাইজুং ভাবে ভ্যাকসিনের জায়গায় বিষ ইনজেক্ট করে দেয়। পরদিন সেই অফিসার এসে তাইজুংকে ম্যাচ খেলতে নিয়ে যায়। গ্যাংজি এই টুর্নামেন্টটা অর্গানাইজ করেছে। ড্যাংজি আবারও তাইজুংকে তার দলে যুক্ত হতে বলে। সময় নষ্ট হচ্ছে দেখে তাইজুং রিংয়ে ঢুকে মাত্র কয়েক সেকেন্ডেই অপোনেন্টকে হারিয়ে দেয়। ড্যাংজির দলে যুক্ত হবে না জানিয়ে তাইজুং চলে আসে। এতে ড্যাংজি অনেক রেগে যায়। আসার সময় তাইজুং গতকালকে সে ডাক্তারকে দেখতে পায়। অফিসার ইয়াং বলে গতকাল তোমাকে ভ্যাকসিন দেওয়া হয়নি, তাই ডাক্তার আবারও এসেছে। ডাক্তার তাইজুংকে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে দেয়। এরপর ডাক্তার ইয়োহানকে মেসেজ করে বলে 30 মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হয়ে যাবে। ঘড়িতে তখন 3:30। তাইজুং দ্রুত তার সেলে ফিরে এসে সেদিন চার্জ থেকে আনা প্যারেক নিয়ে প্ল্যান শুরু করে দেয়। প্রথমে সে স্টোর রুমে গিয়ে সকেটে প্যারেক ঢুকিয়ে শর্ট সার্কিট করে দেয়। এতে জেলের সিসি ক্যামেরাগুলো কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। এরপর নকল চাবি দিয়ে স্টোর রুমে ঢুকে কয়েদির ড্রেসের নিচে নর্মাল ড্রেস পরে নেয়, যাতে সহজেই সিভিলিয়ান সেজে বের হয়ে যেতে পারে। এরপর প্ল্যান অনুযায়ী ভেন্টিলেশন দিয়ে জেলের সামনের দিকে যেতে শুরু করে, যেখানে ফ্যামিলি মেম্বাররা কয়েদিদের সাথে দেখা করার জন্য অপেক্ষা করে। অন্যদিকে বাহিরে ইয়েংশিন গাড়ি নিয়ে তাইজুংয়ের জন্য অপেক্ষা করছে। তাইজুং কোনো মতে ভেন্টিলেশন থেকে বের হয়ে ওয়েটিং জোনে এসে পৌঁছায়। ততক্ষণে বিষ তার কাজ শুরু করে দিয়েছে। তাইজুং প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। সে চোখে ঝাপসা দেখতে শুরু করে। ঘড়ির কাজ ভেঙে সে একজন মহিলার ব্যাগে হালকা কেটে দেয়। এতে মহিলার ব্যাগে থাকা সবকিছু নিচে পড়ে যায়। এই সুযোগে তাইজুং সামনের গেট দিয়ে বের হয়ে আসে। তবে বিষক্রিয়ার কারণে সে আর হাঁটা শক্তিটাও পাচ্ছে না। চোখ ঝাপসা হয়ে তাইজুং মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সিন শিফট হয়ে আমরা ইয়োহানকে দেখতে পাই। ইয়োহান কার রেস দেখতে এসেছে, তবে এমন নর্মাল রেস তার পছন্দ হচ্ছে না। ইয়োহান বলে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না কেন, কেউ মারা যাচ্ছে না কেন, এটা তো পুরোই একটা বোরিং খেলা। ইয়োহান নিজেই একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। সে একটা প্লেগ্রাউন্ড তৈরি করতে যাচ্ছে, যেখানে কার রেস করা হবে। তবে এটা কোনো নর্মাল রেস হবে না। এখানে যারা খেলতে আসবে তারা নিজেদের জীবন বাজি রেখে খেলবে। মারাত্মক সব অ্যাক্সিডেন্ট ঘটবে, রেসাররা মারা যাবে।
এরপর ইয়োহান কমিশনারের সাথে প্রিজনের ওয়ার্ডেনের সাথে দেখা করতে যায়। কমিশনার ওয়ার্ডেনকে বলে দেয় মিস্টার ইয়োহান যা অর্ডার করবে কোনো কথা না বলে সেটা মেনে নিবে। কমিশনার চলে গেলে ইয়োহান বলে তার কিছু ভলেন্টিয়ার লাগবে। বিনিময়ে সে ওয়ার্ডেনকে কিছু স্বর্ণের বার দেয়। টাকার লোভে আর নিজের চাকরি বাঁচাতে ওয়ার্ডেন ইয়োহানের কথায় রাজি হয়ে যায়। ইয়োহান বলে তুমি তো কয়েদিদেরকে জেলের বাইরেও কাজ করাতে পাঠাতে পারো। তোমাকে হিংস্র, মার্ডারার, ডাকাত এই ধরনের কিছু ভয়ঙ্কর ক্রিমিনালকে আমার গি মেরিনায় পাঠাতে হবে। অন্যদিকে অফিসার ইয়াং তাইজুংয়ের পালিয়ে যাওয়ার আগের ভিডিও দেখে বুঝে যায় তাইজুং ভেন্টিলেশন দিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। আমরা দেখতে পাই তাইজুং বিল্ডিং থেকে বের হলেও পালিয়ে যেতে পারেনি। সেন্সলেস হয়ে যাওয়ার পর পুলিশ তাকে আবারও ফিরিয়ে এনেছে। ইনফার্মারিতে তাইজুংয়ের জ্ঞান ফিরে আসে। ডাক্তার বলে তুমি র্যাট পয়জন খেতে গেলে কেন? তোমার পেটে ইঁদুর মারার বিষ পাওয়া গেছে। মূলত তাইজুং আগে থেকে ইয়াংশিনের দেওয়া কিছু ভিটামিনের ট্যাবলেট খেয়েছিল যা র্যাট পয়জনের অ্যান্টিডোট হিসেবে কাজ করেছে। ডাক্তার জানায় এই কারণেই তাইজুং এখনও বেঁচে আছে। অফিসার ইয়াং এসে বলে তোমাকে গেটের বাইরে সিভিলিয়ান ড্রেস পরা অবস্থায় পাওয়া গেছে। অনেকেই বলছে তুমি পালানোর চেষ্টা করেছিলে, কিন্তু আমার মনে হচ্ছে না তুমি নিজ ইচ্ছায় র্যাট পয়জন খেয়েছিলে। কেউ হয়তো তোমাকে মারতে চেয়েছে। এরপর থেকে আমি তোমাকে দেখে রাখবো। তবে তোমার পালানোর চেষ্টা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে ছাড় দিব না। হয়তো আমি তোমার সাথে একটু বেশি ভালো ব্যবহার করে ফেলেছি। তাইজুং বলে তুমি কি আমার সাথে মশকরা করছো নাকি? এটাকে তুমি ভালো ব্যবহার বলছো? তাইজুংয়ের এমন কথা শুনে অফিসার ইয়াং কিছুটা মনক্ষুণ্ণ হয়। সে আসলেই তাইজুংয়ের জন্য কেয়ার করে। তাইজুং বলে ইয়াংশিনকে বলে দিও আবারও আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। অফিসার বলে এটা কোনো সিক্রেট কোড নাকি? অফিসার ইয়াংশিনকে এই কথা জানালে ইয়াংশিন বলে এটা কোনো সিক্রেট কোড হলেও আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে সলিটারি কনফাইনমেন্টে একজন অফিসার ডিউকসুকে বলে তাইজুং তোমাকে ভালোভাবেই ফাঁসিয়েছে। প্রথমে তোমাকে সবার সামনে অপমান করলো, আর এখন তাইজুংয়ের জন্য এখানে বন্দী হয়ে আছো। তাইজুং তোমাকে কুকুর বানিয়ে ছেড়েছে। এসব কথা শুনে ডিউকসুর রাগ আরও বেশি বেড়ে যায়। ডিউকসুকে সলিটারি কনফাইনমেন্ট থেকে মুক্ত করা হয়। বের হয়ে ডিউকসু তাইজুংয়ের খোঁজ নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা ইনফার্মারি খালি করে দেয়। এরপর লাইটস অফ করে ডিউকসু তার দলবল নিয়ে তাইজুংয়ের উপর আক্রমণ করে। ইনফার্মারিতে ঝামেলা হচ্ছে শুনে অফিসার ইয়াং দৌড়ে আসে। তবে এতজন কয়েদির সাথে সে একা লড়াই করতে পারবে না, তাই অফিসার ইয়াং ব্যাকআপ আনতে চলে যায়। তাইজুং একাই ডিউকসুর লোকেদের সাথে ফাইট করে। এতজন মিলেও তারা তাইজুংকে কাবু করতে পারে না। বাইরে থাকা কয়েদিরা ভাবে তাইজুং মার খাচ্ছে, আসলে তো তাইজুং উল্টো তাদেরকে মারছে। অন্যদিকে ওয়ার্ডেন কয়েকজন অফিসারকে টাকা দিয়ে তার সাথে ইয়োহানের হয়ে কাজ করার অফার দেয়। টাকা দেখে তারা ওয়ার্ডেনের সাথে এই কাজে যুক্ত হয়ে যায়। তখনই অফিসার ইয়াং সাইরেন বাজিয়ে দেয়। একে একে সবাইকে মারার পর তাইজুং ডিউকসুকে ফাইট করতে ডাকে। ফাইট করে দুর্বল হয়ে যাওয়ার পরেও তাইজুং ডিউকসুকে ফাইটে হারিয়ে দেয়। মেরে ফেলার সুযোগ পেয়েও সে ডিউকসুকে মারে না। অফিসাররা চলে আসলে তাদের সামনেই তাইজুং ডিউকসুর কান কেটে দেয়। অফিসার ইয়াং এসে তাইজুংকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এরপর ওয়ার্ডেন তাইজুংকে কিছুদিনের জন্য সলিটারি কনফাইনমেন্টে পাঠিয়ে দেয়। এর কিছু সময় পর হঠাৎ একদিন অফিসাররা 12 জন কয়েদিকে মুখোশ পরিয়ে টেনে হিসড়ে জেল থেকে বের করে আনে। সবাইকে একটা ভ্যানে উঠিয়ে দেওয়া হয়। তাদেরকে ইয়োহানের বানানো প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। ইয়োহান তুলে আনা 12 জন কয়েদের ডিটেলস দেখে বলে এরা তো এক একজন ডেঞ্জারাস ক্রিমিনাল। এদের দিয়ে রেস্ট করালে রেস্ট জমে যাবে। আমরা দেখতে পাই এই 12 জনের মধ্যে একজন হচ্ছে পার্ক তাইজুং, অর্থাৎ ওয়ার্ডেন তাইজুংকেও গেম খেলার জন্য পাঠিয়েছে। কয়েদিদেরকে ইয়োহানের বানানো নতুন গেম এরিনায় নিয়ে আসা হয়। সেখানে তাদের জন্য বিভিন্ন মজাদার খাবার রাখা আছে। দীর্ঘদিন পর এমন ভালো খাবার দেখে তারা সবাই খেতে শুরু করে দেয়। কিন্তু তাদেরকে কারা এবং কেন ধরে এনেছে সেই ব্যাপারে তারা কিছুই জানে না। ইয়োহান মনে মনে বলে ভালো করে খেয়ে নাও, তোমাদের অনেক এনার্জির প্রয়োজন হবে। খাওয়া শেষ করে সবাই সেখানে থাকা রুম বাছাই করে ঘুমাতে চলে যায়। রুম নাম্বার অনুযায়ী কয়েদিদেরকে ড্রেস পরতে দেওয়া হয়। রাত গভীর হলে তাইজুং তার রুম থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গার্ডদের চোখ ফাঁকি দিয়ে তাইজুং অনেক দূর বের হয়ে চলে আসে। তবে শেষমেশ সে ধরা পড়ে যায়। ইয়োহান এসে তাইজুংকে বলে তোমাদেরকে এখানে নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার সাথে এমনটা করো না, এখান থেকে পালানোর চেষ্টা করো না, নিজের রুমে ফিরে যাও। তাইজুং বলে তার মানে তুমিই আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছ, আমাদেরকে কেন এখানে আনা হলো? ইয়োহান বলে খুব তাড়াতাড়ি এখানে ম্যাচ শুরু হতে চলেছে। আমি চাই তোমরা তোমাদের সেরাটা দিয়ে গেম খেলো। যদি জিততে পারো তাহলে অনেক বড় পুরস্কার পাবে। তাইজুংকে ইয়োহানের পরিচিত মনে হয়। ইয়োহান বলে আমার মনে হচ্ছে তোমাকে আমি আগেও কোথাও দেখেছিলাম। এরপর একটা ফ্ল্যাশব্যাকে আমরা বড়লোকের বিগড়ে যাওয়া একটা ছেলেকে দেখতে পাই। সারা রাত ড্রাগস নিয়ে ড্রিঙ্কস করে সে মাতাল অবস্থায় আছে। নেশাগ্রস্ত অবস্থায় সে তার রুমে একটা মেয়েকে মার্ডার করে ফেলেছে।
সে তার বাবাকে কল করে সবকিছু জানায়। তার বাবা ইয়োহানকে কল করে বলে তার ছেলের হাতে একটা খুন হয়ে গেছে, যে করেই হোক তার ছেলেকে বাঁচাতে হবে। ইয়োহান বলে সে সবকিছু ব্যবস্থা করে দিবে, বিনিময়ে তাকে অকশন থেকে একটা আর্ট পিস কিনে দিতে হবে। এমনই একটা ঘটনা আমরা আগেও দেখেছি। ইয়োহান মারা যাওয়া মেয়েটার বডি গরম পানিতে রেখে দিতে বলে, এর মাধ্যমে মার্ডারের টাইম ম্যানিপুলেট করা যাবে। এরপর ইয়োহান মার্ডার স্পটে তার লোক পাঠায়, তারা মার্ডার স্পটে প্রজেক্টর সেট করে দেয়। এর মাধ্যমে ইয়োহান তার নিজের অফিসে মার্ডার স্পটটার কপি তৈরি করে ফেলে। পর্যবেক্ষণ করে ইয়োহান মার্ডারের সিচুয়েশন বোঝার চেষ্টা করে, এর মাধ্যমে সে একটা প্ল্যান তৈরি করতে পারবে। এরপর পুরো শহরের ডাটা কালেক্ট করে সিসিটিভি ফুটেজ দেখে একজন ক্যান্ডিডেট খোঁজে যাকে এই কেসে ফাঁসানো যাবে। অনেকগুলো ফুটেজ দেখার পর ইয়োহানের নজর তাইজুংয়ের উপর পড়ে। তাইজুং মার্ডার হওয়া বিল্ডিংয়ে মাঝে মাঝে ডেলিভারি দিত, তাই ইয়োহানের তাইজুংকে এই কেসে ফাঁসানোর জন্য পারফেক্ট মনে হয়। এরপর থেকে সে তাইজুংয়ের প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখতে শুরু করে। সে লক্ষ্য করে তাইজুংয়ের গাছের জন্য মায়া কাজ করে, সবকিছু পর্যবেক্ষণ করে তাইজুংকে ফাঁসানোর জন্য পরিকল্পনা শুরু করে। ইয়োহানের লোকেরা তাইজুংয়ের বাড়ি থেকে বিভিন্ন জিনিস কালেক্ট করে আনে। গ্লাভস থেকে তারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায়। তাইজুংয়ের ফিঙ্গারপ্রিন্ট মার্ডার স্পটে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়। রক্তে তাইজুংয়ের জুতার ছাপ লাগিয়ে দেওয়া হয়। তাইজুং আর সুজিকে একসাথে থাকতে দেখে ইয়োহান তার লোকেদেরকে তাইজুংয়ের বাড়িতে আবর্জনা সংগ্রহ করতে বলে। এইভাবেই সে তাইজুংয়ের সিমেন্ট জোগাড় করে ভিকটিমের বডিতে ইমপ্ল্যান্ট করে দেয়। এতে আদালতের টেস্টে ভিকটিমের বডিতে তাইজুংয়ের সিমেন্ট পাওয়া যায়, যার মাধ্যমে তাইজুংকে রেপিস্ট প্রমাণ করা হয়। তাইজুংয়ের হাতে ব্রেসলেট না দেখে বুঝতে পারে তাইজুং ব্রেসলেটটা হারিয়ে ফেলেছে, তাই হুবহু একটা ব্রেসলেট তৈরি করে মার্ডার স্পটে ফেলে রাখে। এরপর ভিকটিমের বডি একটা সুটকেসে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজ জোগাড় করার জন্য একই রকম একটা সুটকেস দিয়ে তাইজুংকে ট্রিক্স করা হয়। গাছের প্রতি টান থাকায় ইয়োহান সেই বিল্ডিংয়ে একটা অর্ধমিত গাছ রেখে দেয়। সে জানতো তাইজুং গাছটা দেখে কিছুক্ষণের জন্য থেমে যাবে। এইভাবেই তাইজুংকে খুবই নিখুঁতভাবে ফাঁসানো হয়েছিল। এরপর কাহিনী আবারও বর্তমানে শিফট হয়। পরদিন সকালে স্কুইড গেমের মতো সাইরেন বাজিয়ে কয়েদিদের ঘুম ভাঙানো হয়। যেহেতু এখানে তারা গেম খেলতে এসেছে, তাই তাদেরকে এখন থেকে প্লেয়ার বলা যাক। সবাই তাদেরকে দেওয়া নতুন ড্রেস পরে মাঠে বের হয়ে আসে। ইয়োহান বলে, তোমরা হয়তো ভাবছ তোমাদেরকে কোথায় আর কেন নিয়ে আসা হয়েছে। এখানে তোমরা নতুন করে সুযোগ পাচ্ছ। তোমাদেরকে র্যান্ডমলি একটা করে গাড়ি দেওয়া হবে, সেই গাড়ি নিয়ে রেস করতে হবে। এই রেসে কোনো রুলস থাকবে না। একজন প্লেয়ার বলে, আমাদের সাথে মশকরা করছো নাকি? আমরা তোমার দাবার চাল না, তোমার কথায় কেন আমরা নিজেদের জীবন বাজি লাগাবো? এইসব বলে চলে যাওয়ার সময় ইয়োহান প্লেয়ারটাকে গুলি করে দেয়। এটা দেখে তো সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। ইয়োহান বলে, আর কেউ যেতে চাও নাকি? এরপর তাদের সামনে 5 বিলিয়ন ওন এনে রাখা হয়। ইয়োহান বলে, যে এই রেসে প্রথম হবে তাকে 5 বিলিয়ন ওন দেওয়া হবে। জিয়ং বলে, কিন্তু আমাদেরকে গাড়ি কিভাবে দেওয়া হবে? ইয়োহান বলে, 12টা গ্যারেজে 12টা গাড়ি রাখা আছে। তোমাদের পরে থাকা ড্রেসের নাম্বারের সাথে যেই গ্যারেজের নাম্বার মিলবে সেই গাড়িটাই তার। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার সাথে দেখা করবে। এরপর গেম এরিনায় সেই 2 জন ভিআইপি আসে, যাদের একজনের মার্ডারের জন্য তাইজুংকে ফাঁসানো হয়েছিল, আর অন্যজনের বদলে সেই ছেলেটাকে ফাঁসানো হয়েছিল যে বাইবেলের পেজ দিয়ে আত্মহত্যা করেছিল। ইয়োহান তাদেরকে গেম এনজয় করার জন্য ইনভাইট করেছে। তারা প্লেয়ারদের উপর বাজি লাগাবে, এতে রেস আরও ইন্টারেস্টিং হবে। প্লেয়াররা নিজেদের গ্যারেজ খুঁজে নেয়। তাইজুংয়ের ড্রেস নাম্বার হচ্ছে 9 নম্বর গ্যারেজে তাইজুং মোটামুটি একটা ভালো গাড়ি দেখতে পায়। জিয়ং পেয়েছে একটা স্পোর্টস কার, যা এখানে থাকা সবচেয়ে বেশি ফাস্ট। গ্যাংজিও একটা ভালো গাড়ি পায়, তবে ডিউক্সের ভাগে পড়ে একটা নষ্ট পুরাতন গাড়ি। তবে গ্যারেজে থাকা সরঞ্জাম দিয়ে তারা গাড়িগুলোকে নিজেদের ইচ্ছামতো মডিফাই করতে পারবে। গাড়ি যেমনই হোক, যে যত ভালো মডিফাই করতে পারবে সে এই রেসে জিততে পারবে। সবাই নিজেদের গাড়ি নিয়ে কাজ করতে শুরু করে। জিয়ং তো স্পোর্টস কার পেয়ে অনেক খুশি। ইয়োহান বলে, আমরা এই রেসটাকে অনেক বড় করব, ডার্ক ওয়েবে গেম প্রচারণা করব, ধনীরা রেসে নিজেদের টাকা বাজি লাগাবে। ধীরে ধীরে আমরা আরও বড় পরিসরে বিভিন্ন দেশে রেস শুরু করব, শুধুমাত্র কয়েদিরা এতে অংশগ্রহণ করবে। ভিআইপি জিজ্ঞেস করে, তুমি কি আসলেই 5 বিলিয়ন প্রাইজ মানি দিবে নাকি? ইয়োহান বলে, অবশ্যই দেব, কিন্তু আমার মনে হয় না কোনো প্লেয়ার শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবে। জিয়ং এসে তাইজুংকে বলে, আমাদের টিম আপ করা উচিত, রেসে একা জেতা যাবে না। আমরা পার্টনার হয়ে গেলে সহজেই রেসে জিততে পারবো। 5 বিলিয়ন আমরা ভাগাভাগি করে নিব। তাইজুংয়ের কাছে অটো মেকানিক লাইসেন্স আছে, তার মানে গাড়ি সম্পর্কে তাইজুংয়ের ভালো নলেজ আছে, যার কারণে জিয়ং তাইজুংয়ের সাথে পার্টনারশিপ করতে চাচ্ছে। জেলেও আমরা তাইজুংকে একজন অফিসারের গাড়ি ঠিক করতে দেখেছিলাম। গ্যাংজিও দুজনের সাথে টিম তৈরি করে, যে জিতুক প্রাইজ মানি তারা ভাগাভাগি করে নিবে। এরপর গ্যাংজি ইয়োহানের সাথে দেখা করতে যায়। ইয়োহান জিজ্ঞেস করে, আমার সাথে মিটিং করার কারণ কি?
গ্যাংজি বলে সে ইয়োহানের সাথে পার্টনারশিপ করতে চায়। ইয়োহান যা বলবে সে তাই করবে। বলতে গেলে সে ইয়োহানের ইশারায় নাচা বানর হতে চায়। গ্যাংজি বলে কমিশনারও আপনাকে ভয় পায়। ওয়ার্ডেন আপনার কথায় আমাদেরকে এখানে পাঠিয়েছে। তার মানে আপনি অনেক পাওয়ারফুল একজন মানুষ। আপনি এই রেসে অনেক ইনভেস্টমেন্ট করেছেন। তার মানে ভবিষ্যতেও আপনি আরো বড় কিছু করবেন। তার জন্য আপনার লোকের প্রয়োজন হবে। আমি আপনার হয়ে কাজ করতে চাই। ইয়োহান বলে আমি জেনে অবাক হলাম তুমি টাকা জিততে চাইছো না। গ্যাংজি বলে আমার নজর এত ছোট না। আমি আপনার সাথে হাত মিলিয়ে আরো বড় কিছু করতে চাই। আপনার মতো এত পাওয়ারফুল মানুষ অন্য কোথাও খুঁজে পাবো না। আমি আপনার ভালো খেলনা হতে পারবো। এরপর ডিউক্সু মিটিং করতে আসে। ডিউক্সু বলে আমার প্রাইজ মানির প্রয়োজন নেই। আমি শুধু এখানের একজনকে নিজ হাতে হত্যা করতে চাই। ইয়োহান বলে রিংয়ের বাইরে কাউকে হত্যা করলে সেটা মার্ডার হবে। রেস শুরু হলে তুমি যা ইচ্ছা করতে পারবে। অন্যদিকে তাইজুং জিয়ংয়ের গাড়ি স্টার্ট করে বলে গাড়িতে অনেক সমস্যা আছে, অনেক কিছু ফিক্স করতে হবে। অন্যদিকে প্লেয়ার 4 প্লেয়ার 6 এর গাড়ি কেড়ে নেওয়ার জন্য আক্রমণ করে। সে জোর করে প্লেয়ার 6 এর গাড়ি কেড়ে নেয়। গ্যাংজি দেখতে পায় গাড়ি কেড়ে নিচ্ছে দেখা সত্ত্বেও গার্ডরা কিছুই করছে না। গ্যাংজি বুঝতে পারে ইয়োহান এই জন্যই বলেছিল এখানে কোনো রুলস নেই। গ্যাংজি তার লোকেদেরকে ভালো গাড়িগুলো খুঁজে বের করতে বলে। কিছুক্ষণের মধ্যেই তারা জেনে যায় জিয়ং এর কাছে স্পোর্টস কার আছে। তারা জিয়ং এর গ্যারেজে আক্রমণ করে। এটা দেখে তাইজুং আর জিয়ং গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বের হয়ে যায়। ডিউকসু আর গ্যাংজি গাড়ি নিয়ে তাইজুং এর পিছু করতে শুরু করে। তাদের মধ্যে রেস শুরু হয়ে যায়। ইয়োহান দেখতে পায় হঠাৎ করেই প্লেয়াররা রেস শুরু করে দিয়েছে। সে তার গার্ডদেরকে বাধা দিতে নিষেধ করে দেয়। শুরু হয়ে যায় তিনজনের মারাত্মক রেস। এক পর্যায়ে ডিউকসু ধাক্কা দিয়ে জিয়ং আর তাইজুংয়ের গাড়িটাকে একটা কর্নারে আটকে ফেলে। তাইজুংকে হত্যা করার জন্য ডিউকসু ফুল স্পিডে অ্যাক্সিডেন্ট করতে এগিয়ে আসে। তবে শেষ মুহূর্তে গ্যাংজি মাঝখানে চলে আসে। গ্যাংজি বলে তাইজুং আমার শিকার। সেই মুহূর্তে ইয়োহান তার গার্ডদেরকে বলে প্লেয়ারদেরকে থামিয়ে দেয়। ভিআইপি বলে থামালে কেন, মজাই তো হচ্ছিল। ইয়োহান বলে ইনজোর্ড হয়ে গেলে তারা রেস করতে পারবে না। অ্যাক্সিডেন্টে জিয়ং এর স্পোর্টস কারের তো অবস্থা খারাপ হয়ে যায়। ঠেলে ঠেলে তারা গাড়িটাকে গ্যারেজে নিয়ে আসে। তবে ফিক্স করার আগেই ইঞ্জিনে আগুন লেগে জিয়ং এর স্পোর্টস কার আগুনে পুড়ে যায়। তখন তাইজুং সেখানে একটা উঁচু জায়গা লক্ষ্য করে যেখান থেকে লাফানো যাবে। পরদিন তাইজুং ইয়োহানের সাথে মিটিং করতে যায়। ইয়োহান বলে গতরাতে তোমার প্র্যাকটিস ম্যাচ আমি ভালোই এনজয় করেছি, তো তুমি আমার সাথে মিটিং করার রিকোয়েস্ট করলে কেন? তাইজুং বলে আমি শুধুই কৌতূহলী তুমি কি করতে চাচ্ছ, তুমি এসব কেন করছো? ইয়োহান বলে কারণ এটা মজার। তোমার কি প্রয়োজন বলো। পাশেই একটা মৃত গাছ দেখে তাইজুং বলে তোমার সাহায্য আমার থেকে এই গাছটার বেশি প্রয়োজন, গাছটার যত্ন নিও। এটা বলে তাইজুং তার গ্যারেজে ফিরে আসে। সে তার গাড়িটাকে স্পেশালভাবে মডিফাই করতে শুরু করে। পরদিন ইয়োহান গ্যাংজিকে বলে তোমার অফার আমি অ্যাকসেপ্ট করেছি। লং টার্মে আমার তোমাকে প্রয়োজন হবে। তোমার গাড়ির ব্যাকসিটে আমি একটা গিফট রেখেছি, সেটা ব্যবহার করে রেসটাকে আরও ইন্টারেস্টিং করতে হবে। গ্যাংজি বলে আজকে থেকে আমি আপনার লয়াল সার্ভেন্ট। তবে মনে মনে সে ইয়োহানকে গালি দেয়। কিছু সময় পর সবাই রেস করার জন্য গেম এরিনায় চলে আসে। ভিআইপি দুইজনও গেম এনজয় করতে আসে। তাইজুংকে দেখে ইয়োহান বলে মনে হচ্ছে এই চোখগুলো আমার পরিচিত। সবাই তাদের গাড়িগুলোকে রেসের জন্য রেডি করে। ইয়োহান ঘোষণা করে বলে আমি আগেও জানিয়েছি এই রেসে কোনো রুলস নেই। তোমাদের মধ্যে যে আগে রেসটাকে 20টা ল্যাপ সম্পূর্ণ করতে পারবে সেই হবে উইনার। কথা মতো উইনারকে প্রাইজ মানি হিসেবে 5 বিলিয়ন দেওয়া হবে। এই রেসে গাড়ি তোমাদেরকে জিতাবে না, স্কিলের মাধ্যমে জিতা যাবে। গ্যাংজি তার সাথীদেরকে বলে রেস শুরু হওয়ার সাথে সাথেই তাইজুংকে রাস্তা থেকে সরাতে হবে। ভিআইপি 1 যার প্রক্সি হিসেবে তাইজুংকে ফাঁসানো হয়েছিল সে তাইজুংয়ের উপর বাজি লাগায়। এরপর রেস শুরু করা হয়। প্লেয়াররা একে অপরকে মারার জন্য আক্রমণ করতে শুরু করে। এর মাঝেই প্লেয়ার নাম্বার 2 থ্রাস্টার চালু করে গতি বাড়িয়ে দেয়। এতে থ্রাস্টারের আগুনেই তার গাড়িতে আগুন লেগে যায়। মারাত্মক একটা অ্যাক্সিডেন্টে প্লেয়ার 2 মারা যায়। তাইজুংয়ের ছবি দেখে ইয়োহান মনে করার চেষ্টা করে এর আগে কোথায় সে তাইজুংকে দেখেছিল। তাইজুং তাকে গাছের যত্ন নিতে বলেছিল। অনেকক্ষণ ভাবার পর অবশেষে তার মনে পড়ে তাইজুং হচ্ছে সেই ক্যান্ডিডেট যাকে সে অনেক বছর আগে ফাঁসিয়েছিল। ইয়োহান গ্যাংজিকে 9 নাম্বার গাড়ি মানে তাইজুংকে আক্রমণ করতে বলে। গ্যাংজি আর ডিউকসু দুজনই তাইজুংয়ের পিছু করে। এক পর্যায়ে তারা দুই দিক থেকে তাইজুংয়ের গাড়িটাকে ধাক্কা মারে। ডিউকসু তাইজুংকে হত্যা করতে যাবে, তখন সে দেখতে পায় 9 নাম্বার গাড়িটা তাইজুংয়ের জায়গায় অন্য একজন প্লেয়ার চালাচ্ছে। তাইজুং রেস শুরু হওয়ার আগেই তার গাড়িটা 11 নম্বর গাড়ির সাথে এক্সচেঞ্জ করেছিল। ইয়োহান দ্রুত তাইজুংকে খুঁজে বের করতে বলে। তখন তাইজুং একটা ডার্ট বাইক নিয়ে বের হয়ে আসে। সবাই রেস করা নিয়ে ব্যস্ত থাকলেও তাইজুং এত সময় ধরে এখান থেকে পালানোর প্ল্যান করেছে। ইয়োহান গ্যাংজিকে তাইজুংয়ের পিছে লাগিয়ে দেয়। গ্যাংজি দেখতে পায় ইয়োহান তাকে একটা গান গিফট করেছে। ক্যামেরায় দেখে ইয়োহান গ্যাংজিকে তাইজুংয়ের লোকেশন বলতে থাকে। তাইজুং তার বাইকে একটা গ্যাস সিলিন্ডার লাগিয়ে নেয়। গ্যাংজি তাইজুংয়ের উপর গুলি চালায়, তবে তাইজুং বেঁচে যায়।
পিছু করতে গিয়ে বাইকের পিছনে থাকা সিলিন্ডারে লেগে গ্যাংজির গাড়ি উল্টে যায়। গ্যাংজি মারাত্মক অ্যাক্সিডেন্ট করে। ভিআইপিরা বলে এটা অনেক দারুণ, সবাই এটা অনেক পছন্দ করবে। এরপর ইয়োহান ঘোষণা করে গেমের রুলস চেঞ্জ হয়েছে। তাইজুংকে যে মৃত অথবা জীবিত ধরতে পারবে তাকে প্রাইজ মানি দ্বিগুণ, মানে 10 বিলিয়ন দেওয়া হবে। এই কথা শুনে সব প্লেয়াররাই এবার 10 বিলিয়নের লোভে তাইজুংকে পিছু করে। ডিউক্সু তাইজুংকে বাইক থেকে ফেলে দেয়। এরপর তাদের মধ্যে কিছুক্ষণ ফাইট হয়। অন্য প্লেয়াররাও জেতার জন্য গাড়ি নিয়ে ধাক্কা মারতে শুরু করে। এতে তাইজুং আহত হয়ে দুর্বল হয়ে যায়। এবার ইয়োহান নিজেই তাইজুংকে মারার জন্য স্নাইপার দিয়ে টার্গেট করে। নিশানার সামনে আসা ইয়োহান প্লেয়ার নাম্বার 4কে হত্যা করে ফেলে। এরপর তাইজুংয়ের ওপর গুলি চালায়। গাড়ির পিছনে লুকিয়ে কোনো মতে সে নিজের জীবন বাঁচায়। ইয়োহান যখন রিলোড করতে ব্যস্ত ছিল এই সুযোগে তাইজুং আবারও বাইকে উঠে যায়। বাইকের গতির জন্য ইয়োহান ঠিকভাবে নিশানা লাগাতে পারে না। এক পর্যায়ে তাইজুং এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখান থেকে জাম্প করে গেম এরিনার বাইরে যাওয়া যাবে। এটাই তাইজুংয়ের প্ল্যান ছিল। ইয়োহান বুঝতে পারে তাইজুং উপর থেকে গেম এরিনা দেখার জন্যই তার সাথে মিটিং করেছিল। উপরে উঠে সবকিছু দেখে তাইজুং তার প্ল্যান তৈরি করেছিল। এরপর তাইজুং ফুল স্পিডে বাইক নিয়ে জাম্প করে আর একই সময়ে ইয়োহান স্নাইপার দিয়ে শুট করে। এখানেই পার্ট 1 শেষ হয়। তাইজুংয়ের কি গুলি লাগবে নাকি সে প্ল্যান মতো পালাতে পারবে সেটা আমরা পরের পার্টে জানতে পারবো। শেষ পর্যন্ত তাইজুং কিভাবে তার প্রতিশোধ নেয় দেখতে হলে আমার চ্যানেলে যুক্ত থাকো। যেহেতু এটা একটা রানিং ড্রামা তাই এর ফিনাল এপিসোডগুলো আরও কিছুদিন পর ডিসেম্বরের 3 তারিখে রিলিজ হবে। রিলিজ হওয়ার সাথে সাথেই আমি পার্ট 2 নিয়ে আসব, তাই তোমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। সো এক্সপ্লেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবে। বাই বাই।